তো যদি আপনি লং টার্মে কোনো স্টকের মধ্যে ওয়েলথ ক্রিয়েট করতে যান তো এই ধরনের স্টক একদম নয়। ইভেন আমি দেখেছি যে কোনো কোম্পানি বলে নেক্সট ইয়ার 200% গ্রো করবো, কিন্তু এই কোম্পানি কি বলছে আমরা 2027 পর্যন্ত 10% গ্রোথ করবো। আশা করছি আপনি ফিউচারের ভিউ বুঝতেই পারছেন। তো তাও আমি যদি এটাকে ভালোই ধরে নিই, তার সত্ত্বেও স্টক প্রাইস কেন ফল করছে, বাড়ছে না কেন স্টকটা? কিছুটা হলেও তো বাড়া উচিত ছিল। এর পিছনে একটা ক্রুশিয়াল রিজন রয়েছে, যেটা কিন্তু এর ফান্ডামেন্টাল বলবে না, আপনাকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ আপনাকে ভাবতে হবে। এবার যদি কেসের মধ্যে তারা হেরে যায় তাহলে এই পেমেন্টটা তারা পাবেই না, আর এই পেমেন্টটা যদি তারা না পায় তাহলে লোন অ্যাকচুয়ালি ক্লিয়ারই হবে না ভালো করে। মানে আমাদের যে এয়ার চিফ মার্সেলো ছিল, সেও কিন্তু হেল কোম্পানির খুব বেশি দুর্নাম করেছে। শেয়ার বাজারে আমরা সরকারি কোম্পানিতে ইনভেস্ট করতে খুব ভালোবাসি, কারণ আমরা জানি যে লাস্ট কয়েক বছরে সরকারি কোম্পানি আমাদেরকে মাল্টি ব্যাগার রিটার্ন এনে দিয়েছে। কোনো কোম্পানি 2x 3x, ইভেন কোনো কোম্পানি 4x 5x রিটার্ন অব্দি আমাদেরকে এনে দিয়েছে। আর এই রিটার্ন দেখে আমরা এসব স্টকের মধ্যে এন্ট্রিও নিয়েছি, আর এন্ট্রি করার পরেও আমাদের কাছেও মাল্টি ব্যাগার রিটার্ন ছিল। অনেকের কাছে 2x 3x রিটার্ন ছিল, অনেকের কাছে 40% 50%-ও রিটার্ন ছিল। কিন্তু লাস্ট এই 2-1 বছরে আমরা দেখতে পাচ্ছি সরকারি কোম্পানি একদমই ভালো পারফর্ম করছে না। কোনো কোম্পানি 40%, তো কোনো কোম্পানি 50% নেগেটিভে ট্রেড করছে। ইভেন যাদের এতদিন পর্যন্ত 4x 5x অব্দি রিটার্ন পেয়েছিলেন, তারা এই মুহূর্তে হয়তো 1x 2x রিটার্ন পেয়ে আছেন, কিংবা কারো কারো তো নেগেটিভেও চলে এসেছেন। তো এখন কি করবো এসব সরকারি কোম্পানিতে? যারা অলরেডি ইনভেস্টেড রয়েছেন তারা কি এসব কোম্পানি সেল করে দেবেন, নাকি ইন ফিউচার আমরা যদি এসব কোম্পানি হোল্ড করে যাই তাহলে কি আমরা আবারও মাল্টিব্যাগার রিটার্ন পাবো? তো চলুন আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ বিভিন্ন সরকারি কোম্পানি যারা পপুলার রয়েছেন, যেসব কোম্পানিতে প্রচুর মানুষ ফেসে গেছেন বা প্রচুর কমেন্টস আমি পাই, ঠিক আজকে সেই সব সরকারি কোম্পানি নিয়ে আমরা কথা বলবো, যেখানে আমরা ইন ডেপথ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো। দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস করবো না, কারণ আমি জানি যে টেকনিক্যাল অ্যানালিসিস কম বেশি সবাই পারে, কিন্তু কোনো স্টকের লং টার্ম গ্রোথ স্টোরি বোঝার জন্য সবসময় প্রয়োজন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আর ফান্ডামেন্টালি আপনাকে বলে দেবে যে কোনো স্টকের মধ্যে গ্রোথ কতটা রয়েছে, এবার কি সেল করে দেওয়ার টাইম চলে এসেছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা টোটাল 7টা সরকারি কোম্পানি নিয়ে ডিসকাস করব, আর এর জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, ইনভেস্টমেন্টের জগতে নতুন রয়েছেন, যারা এখন অবধি ভাবছেন যে ইনভেস্ট করবো কি করবো না, তাদেরকে বলবো যে এখন ইনভেস্টমেন্টের অপটিমাম অপরচুনিটি। একদম দেরি করবেন না, নিচে দেওয়া ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে আপনি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে নিন। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে ইন ফিউচার যদি আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়, তাহলে বুল অফ বেঙ্গল প্রায়োরিটি বেসিসে সেই প্রবলেম অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে রেকটিফাই করিয়ে দেবে। আর আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটিও চার্জেস আপনার এক্সট্রা কাটে না, একদম ফ্রিতেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। তা একদমই দেরি করবেন না, আমাদের লিঙ্ক থেকে আজই অ্যাকাউন্ট ওপেন করে নিন। তো আমাদের ফার্স্ট স্টক যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে REC লিমিটেড। REC লিমিটেড প্রায় জুন জুলাই থেকে কন্টিনিউয়াসলি ডাউনফলে রয়েছে এবং এই স্টকটা এখনও পর্যন্ত প্রায় 40-45% কারেক্ট করে গেছে, যেটা খুবই বেশি নেগেটিভ। এবং যারা অলরেডি হোল্ড করছেন, তার পিক পয়েন্ট থেকে হোল্ড করছেন, তারা অলরেডি 40% নেগেটিভে আছেন এবং অনেকের এই স্টকের মধ্যে মাল্টিব্যাগারও রিটার্ন পেয়েছেন, তাদের রিটার্ন এখন অনেক কমে গেছে। তো চলুন ইন ডেপথ আমরা অ্যানালাইজ করে বুঝি যে REC লিমিটেড এই স্টকটা কেমন রয়েছে এবং এখন তার ফান্ডামেন্টাল কী বলতে চাইছে। তো দেখুন, আমরা এখানে REC লিমিটেড ওপেন করে নিয়েছি। প্রথমে আমরা বুঝে নিই যে বিজনেস মডেল কী রয়েছে। দেখুন, REC লিমিটেড আমরা যদি দেখি, REC লিমিটেড একটা সেন্ট্রাল পাবলিক সেক্টর মানে PSU সেক্টরের মধ্যে পড়ে। এটার মেনলি বিজনেস মডেল কি, বিভিন্ন রিনিউয়েবল এনার্জির উপর, পাওয়ার জেনারেশন প্রজেক্ট, এগুলোর উপর লোন দেয়। লোন ফর ট্রান্সমিশন প্রজেক্ট, ট্রান্সমিশন করতেও লোন দেয়। লোন ফর ডিস্ট্রিবিউশন প্রজেক্ট, পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন এগুলোর জন্য লোন দেয়। আর শর্ট টার্ম লোন, মিডিয়াম টার্ম লোন এগুলো দেয়। মেনলি গভর্নমেন্টকে এরা লোন দেয়। আর বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টেও কিন্তু এরা কম বেশি লোন দিতে থাকে। আর আপনি যদি এখানে লোন ডিসবার্সমেন্ট গোলের দিকে চেক করেন, তাহলে দেখবেন যে অ্যান্টিসিপেটিং প্রায় 4 লাখ crore লোন স্যাংশন ইন 1.5 লাখ crore ইন ডিসবার্সমেন্ট, মানে 1.5 লাখ crore লোন দিয়ে দিয়েছে আর 4 লাখ crore স্যাংশন রয়েছে, মানে এটা ওরা দিতে চাইছে। আর আপনি যদি দেখেন যে আউটস্ট্যান্ডিং লোন, মানে যাদের কাছে লোন তারা দিয়ে রেখেছে, তার মধ্যে স্টেটের কাছে 90% আছে, প্রাইভেট সেক্টরের কাছে 10% আছে। ওকে, তো এবার ব্যাপার হচ্ছে আমরা এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি। দেখুন, কোয়ার্টারলি রেজাল্টে আপনি যদি চেক করেন তাহলে একটা জিনিস লক্ষ্য করুন যে এই কোম্পানিতে অলরেডি জুন জুলাইয়ের পর থেকে ফল করেছে। এবার যদি লক্ষ্য করে দেখেন যে জুন জুলাইয়ের কোয়ার্টারের পর থেকে, মানে এই জুন জুলাই পর্যন্ত মোটামুটি ডাবল ডিজিটে গ্রোথ করেছিল, 23%, তারপর 17%, তারপরেও কিন্তু ডাবল ডিজিটে গ্রোথ করেছিল। এবং তারপরে দেখুন ডিসেম্বর কোয়ার্টার থেকে 18%, 21%, 12%, 10.75% গ্রোথ কিন্তু করেছে। আর আপনি যদি এর প্রফিটের দিকে তাকান তাহলে দেখবেন নেট প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রোয়িং, মানে এখানে 2700 থেকে শুরু করে 2900, 3000 কন্টিনিউয়াসলি বাড়ছে এবং গ্রোয়িং হচ্ছে। তো এখানেও কোনো প্রবলেম নেই। আপনি যদি লং টার্ম স্টোরির দিকেও চেক করেন তাহলে দেখবেন যে লং টার্ম স্টোরিতেও এই ডাবল ডিজিটে গ্রোথ করছে। মার্চে 2024-এও ডাবল ডিজিট করেছে, মার্চে 2025-এও একটু কমেছে যদিও 18%, সেখানেও ডাবল ডিজিটে গ্রোথ করছে। এবং আপনি যদি কনকল নোটস পড়েন তাহলে দেখবেন যে এরা স্যাংশন অ্যান্ড কমিটেড অর্ডার বুক, মানে ভালো অর্ডার বুক করেছে এবং এরা এখন সবথেকে বেশি হাইয়েস্ট হাফ ইয়ারলি রেজাল্টও কিন্তু এরা করেছে। সবথেকে বেশি ভালো লোন ডিসবার্সমেন্ট করেছে এই কোয়ার্টারের মধ্যে, আর সবথেকে ভালো প্রফিটেবিলিটিও কিন্তু এই কোয়ার্টারে শো করেছে। তা এত কিছু ভালো থাকা সত্ত্বেও
এই কোম্পানিটা নেগেটিভ কেন, কারণ কন্টিনিউয়াসলি লোন বুক বাড়ছে, কন্টিনিউয়াসলি লোন ডিসবার্সও করছে, এমন নয় বিজনেসে কোনো প্রবলেম চলছে, কিন্তু নেগেটিভ কেন? দেখুন, এটা নেগেটিভ জানার জন্য একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মানে একটা পার্টিকুলার লোন স্টেজের উপর একটা প্রবলেম চলছে। মানে দেখুন, যদি আপনি অ্যাসেট কোয়ালিটি চেক করেন তাহলে এই কোম্পানিটার গ্রস এনপিএ আর নেট এনপিএ দেখুন ওই 1% ধারে কাছে আছে, যেটা খুব বেশি বলে মনে করা কিন্তু হয় না। আর কোম্পানি ম্যানেজমেন্টও বলছে যে উই আর ইন দ্য প্রসেস অফ বিকামিং এ নেট জিরো কোম্পানি বাই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026, সো উই এক্সপেক্ট দ্য মেন অ্যাসেট ইন দ্য সিনার অ্যান্ড হিরণময়ী দিস উইল বি রিজলভ বাই Q4। এবার হিরণময়ী এই ব্যাপারটা, সিনার আর হিরণময়ী এই প্রজেক্টের ব্যাপারটা একটু বুঝুন। এই জায়গাটায় কী হয়েছিল দেখুন, মেনলি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট চলছে এই কোম্পানির উপর, ঠিক আছে? এখানে হিরণময়ী আর ক্যালেসপানামের প্রিপেমেন্ট রয়েছে। হিরণময়ী একটা কেস আছে, আপনি গুগলে সার্চ করলেও দেখতে পারবেন। তো এই কোম্পানির উপর একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসতে বাকি, যে কোম্পানির যে পেমেন্টটা বাকি আছে, মানে পেমেন্টটা এখন অব্দি ডিউ রয়েছে, তো এই যে পেমেন্টটা রয়েছে এই পেমেন্টটা তারা Q4 পাবে, মানে এখন চলছে Q2, মানে আগামী 6 মাস লেগে যাবে এই পেমেন্টটা পেতে। এবার যদি কেসের মধ্যে তারা হেরে যায় বা কেসের মধ্যে কোনো কমপ্লিকেশন আসে, তাহলে এই পেমেন্টটা তারা পাবেই না। আর এই পেমেন্টটা যদি তারা না পায় তাহলে লোন অ্যাকচুয়ালি ক্লিয়ারই হবে না ভালো করে। আর যদি দেখেন যে রেসিডুয়াল ক্যালেসওয়ারাম প্রিপেমেন্ট, মানে গভর্নমেন্ট একে প্রিপেমেন্ট করেছে লোনের, মানে লোনের যে Q3 Q4 এর যে লোন ছিল সেটা অলরেডি প্রিপেমেন্ট করে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে প্রিপেমেন্ট মানে 5,000 কোটি টাকা চলে এসেছে, মানে তো ভালো জিনিস, অ্যাকচুয়ালি ভালো নয়, এটাই খারাপ। সাপোজ আপনি ভাবুন না, এটা ব্যাংকের মতো অনেকটা। ব্যাংক যদি আপনাকে লোন দেয় তাহলে ব্যাংক চাইবে যে আপনি এই লোনটা কন্টিনিউয়াসলি আপনি পেমেন্ট করতে থাকুন, মানে কন্টিনিউয়াসলি আপনি ইএমআই চালাতেই থাকুন। এবার অনেকে কী করে যে ব্যাংকের মধ্যে প্রিপেমেন্ট করে দেয়, মানে আগে থেকেই লোনের অনেকটা অ্যামাউন্ট কর্পাসে শোধ করে দেয় প্রথম থেকে। ব্যাংক কিন্তু এটা কখনোই পছন্দ করবে না, কারণ আপনি যদি লোন শোধই করে দেন তাহলে ব্যাংক ইন্টারেস্ট কামাবে কী করে আপনার থেকে। আর গভর্নমেন্টও ঠিক তাই করেছে, অলরেডি প্রিপেমেন্ট করে দিয়েছে, মানে যেই লোনটা আগামী 6-7 মাস ধরে টানার কথা ছিল, যার উপর গভর্নমেন্টকে ইন্টারেস্ট দিতে হতো, গভর্নমেন্ট কী করলো, হাতে ক্যাশ ছিল, পে করে দিল। এটা কিন্তু কোম্পানির গ্রোথের জন্য একটা নেগেটিভ সিগন্যাল। তার মানে কি নতুন অর্ডারও পেলো না, বরং লোনটা প্রিপে হয়ে গেল। এটা কিন্তু একটু নেগেটিভ সাইন হিসেবেই দেখা হয় যারা যেসব কোম্পানি লোন দেয়। আর সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে দেখুন, বিগেস্ট কালপ্রিট ইজ দ্য মিসড AUM টার্গেট, মানে এই কোম্পানির যে AUM টার্গেট ছিল সেটা কিন্তু অ্যাচিভ করতে পারছে না। মানে আমরা লাস্ট কয়েকটা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি দেখছি যে যেটা AUM টার্গেট, মানে যেটা কোম্পানি এক্সপেক্ট করছে গ্রোথ স্টোরি, সেটা কিন্তু হচ্ছে না। এটার জন্যই কোম্পানির উপর ফল হচ্ছে। আর কোম্পানি ধরুন ভ্যালুয়েশনও অনেকটা বেশি হয়েছিল, আর যেহেতু PSU সেক্টরের মধ্যে এটা পড়ে, PSU সেক্টর বাড়ার দেখুন মেনলি একটাই রিজন, সেটা হচ্ছে গভর্নমেন্টের পুশ। লাস্ট কয়েক বছর ধরে গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি ইনফ্রাস্ট্রাকচার বলুন বা বিভিন্ন PSU সেক্টরের উপর বলুন কন্টিনিউ ফোকাস ছিল, এবং সেখানে তার উপর প্রচুর পরিমাণ খরচা গভর্নমেন্ট করেছে। কিন্তু লাস্ট বাজেটে যদি আপনি লক্ষ্য করেন, গভর্নমেন্ট তার খরচা, তার স্পেন্ডিং অনেক পরিমাণ কম করে দিয়েছে। যেই মাত্র PSU সেক্টরের উপর স্পেন্ডিং কম করতে শুরু করে দিয়েছে, সমস্ত PSU সেক্টরের ফান্ডামেন্টাল ভালো থাকা সত্ত্বেও কন্টিনিউয়াসলি ফল করতে লেগেছে। মানে কি, ওভার ভ্যালুয়েশন হয়ে গেছিলো, সবাই ফোমোতে সেসব স্টক কিনে নিয়েছিল। এবার যেহেতু গভর্নমেন্ট তার মধ্যে খরচা কমিয়ে দিয়েছে, সেই সব স্টকগুলোও কন্টিনিউয়াসলি ফল করতে লেগেছে। মেন সব থেকে বড় রিজন, সব কিছুর বাইরেও আমি যদি কেসটাকেও সরিয়ে দিই, সব কিছুর বাইরেও সরিয়ে দিই, তাহলে গভর্নমেন্টের বাজেট। গভর্নমেন্ট যদি ইন ফিউচার আবার বাজেট বাড়াতে শুরু করে তাহলে এই সব কোম্পানি কিন্তু আবার গ্রোথ দেখাতে শুরু করবে। কিন্তু যদি বাজেট না বাড়ায়, যদি এরকমই চলতে থাকে, তাহলে এর গ্রোথ স্টোরি হওয়া একটু মুশকিল রয়েছে। আর আপনি যদি দেখেন যে ইট রিসিভস অ্যাবাউট 49,000 crore লোন রিপেমেন্ট ইনক্লুডিং আ রাজ প্রিপেমেন্ট ফর স্টেট প্রজেক্ট, মানে যেটা আমি বললাম যে প্রিপেমেন্ট পেয়ে গেছে, এটা একটা সব থেকে বড় নেগেটিভ জিনিস। কিন্তু তাও REC বলছে যে 11-12% গ্রো করবো, কিন্তু 11-12% গ্রোথ করা ইন্ডাস্ট্রি ওয়াইজ একদমই ভালো জিনিস নয়। মানে 20% উপরে যদি গ্রোথ থাকে তাহলে সেসব কোম্পানিকে ভালো মনে হয়। আর বিজনেস স্ট্যান্ডার্ডের একটা যদি রিপোর্ট আপনি দেখেন, তাহলে এরা বলছে যে বিজনেস স্ট্যান্ডার্ড অলসো নোটেড দ্যাট দ্য 3 years run the concern over growth and earnings slow down in weighing of the sentiment despite of the solid historical numbers। তার মানে কি, এদের নাম্বারস ভালো থাকা সত্ত্বেও ইন ফিউচার গ্রোথ স্টোরি কেমন রয়েছে সেটা মার্কেট আগে থেকেই প্রেডিক্ট করছে। দেখুন, অনেকগুলো রিজন রয়েছে। 1 নম্বর হচ্ছে কেস তো চলছেই, 2 নম্বর হচ্ছে প্রিপেমেন্ট হয়ে গেছে, যেটা ফান্ডামেন্টালি একদমই খারাপ, আর 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট অলরেডি খরচা কমাতে শুরু করে দিয়েছে এইসব প্রজেক্টের উপর। তাই এরাও টাকা পাবে না, এরাও লোন দিতে পারবে না, খরচা যদি কম করে লোন কী করে দেবে। তাই এই সমস্ত কারণের জন্যই কিন্তু এইসব স্টকের মধ্যে রেগুলার ফল আপনি দেখতে পাচ্ছেন। বাড়বে কবে? বাড়বে তখনই যখন গভর্নমেন্ট বাজেট আবার বাড়াবে, খরচা আবার বাড়াবে, মানে PSU সেক্টরের উপর খরচা গভর্নমেন্টকে বাড়াতে হবে। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। আর নেক্সট আমরা যে স্টক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়াও তার টপ থেকে প্রায় 30% কারেক্ট করে গেছে, এটাও একটা PSU সেক্টরের মধ্যেই পড়ছে। তো চলুন দেখি কোল ইন্ডিয়ার ফান্ডামেন্টালস আমাদেরকে কী বলছে। দেখুন, কোল ইন্ডিয়া আমরা যদি লাস্ট কোয়ার্টারলি রেজাল্ট চেক করি তাহলে দেখবো যে নেট প্রফিট ফল করে গেছে 30%, তারপরে রেভিনিউ স্লিপ করে গেছে 3.2%, EBITDA স্লিপ করেছে 22%, এক্সপেন্স রোজ মানে এক্সপেন্স বেড়ে গেছে, আর প্রোডাক্ট ডিক্লাইন হয়ে গেছে, মানে 3.9% প্রোডাক্ট ডিক্লাইন হয়েছে। আপনি যদি তার বিজনেস মডেল যদি চেক করেন তাহলে দেখবেন যে কোল ইন্ডিয়া প্রায়
আমাদের দেশের 80% অফ দ্য ন্যাশনাল এন্টায়ার কোল আউটপুট, মানে দেশের মধ্যে যত কোল আউটপুট হয় তার 80% কিন্তু কোল ইন্ডিয়াই সামলায়, কোল ইন্ডিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাই এত বড় একটা কোম্পানি যেটা মনোপলি কোম্পানি, তার সত্ত্বেও ফল কেন করছে? এদের মেনলি কাজ কি আছে? মাইনিং প্রজেক্টের উপর কাজ রয়েছে, বিভিন্ন রকম নিউ প্রজেক্টের উপর কাজ করছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে বলুন বা বিভিন্ন রকম পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশনের মধ্যে কাজ এরা করছে, কারণ আলটিমেটলি কোল থেকে যে থার্মাল পাওয়ার জেনারেশন হয় এগুলোর উপর এরা কাজ করছে। তো বিভিন্ন রকম প্রজেক্টস কিন্তু এর মধ্যে রয়েছে, যেটা প্রচুর পরিমাণ ক্যাপেক্সও কিন্তু এরা করছে অলরেডি। এবার ব্যাপার হচ্ছে এই কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্টে চলে যান তাহলে আপনি দেখবেন যে 2022 থেকে শুরু করে মোটামুটি 2023 মার্চ অব্দি ডাবল ডিজিটে গ্রোথ করেছিল, তারপরে কোম্পানি কিন্তু সিঙ্গেল ডিজিটে গ্রোথ করছে, কন্টিনিউয়াসলি সিঙ্গেল ডিজিটে গ্রোথ করছে। কিন্তু এই যে সিঙ্গেল ডিজিটে গ্রোথ করা সত্ত্বেও দেখুন তার 2022 থেকে কন্টিনিউয়াসলি প্রফিট কিন্তু গ্রো করেছিল, ডিসেম্বর, মার্চ আর আপনি যদি জুন অবধি চলে যান প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি 6,000 থেকে 10,000 হয়ে গেছে। কিন্তু আপনি লক্ষ্য করুন মানে আলটিমেটলি এখানে কিন্তু গ্রোথ ডাউন, রেভিনিউ গ্রোথ কিন্তু ডাউন রয়েছে, কিন্তু প্রফিট কন্টিনিউয়াসলি গ্রোথ করেছে। আমি আপনাদেরকে এর আগেও বুঝিয়েছিলাম, বিভিন্ন ভিডিওতে শিখেওছিলাম যে কোনো কোম্পানিকে বাড়তে হলে রেভিনিউ স্ট্যাগনেন্ট থাকতে পারে, এমন কিছু নাও বাড়তে পারে, কিন্তু প্রফিটকে বাড়তে হবে, কিংবা প্রফিট স্ট্যাগনেন্ট থাকতে পারে, রেভিনিউকে বাড়তে হবে। মানে দুটোর মধ্যে কোনো একটা স্লো ডাউন হলো আর একটা বাড়লেও কাজ হয়ে যাবে। কিন্তু যদি দুটোই ডাউনে চলে যায় তাহলে কি হবে? তাহলে দেখুন এখানে অলরেডি রেভিনিউ তো খারাপ হতে লেগেই ছিল, 1% মাইনাসে, আবার 1%, আবার মাইনাস, আবার 1%, আবার মাইনাস, এটা হচ্ছে। কিন্তু এখানে দেখুন প্রফিট যেখানে 10,000 কোটি টাকার প্রফিট করছিল সেই প্রফিটটা ইমিডিয়েটলি সেপ্টেম্বর কোয়ার্টারের পর থেকে প্রায় 6,000, 8,000, 9,000, 8,000, 4,000 হয়ে গেছে। মানে কমতে কমতে প্রায় 6,000 থেকে শুরু করেছিল 2 বছর আগে, 4,000 এসে পৌঁছেছে। মানে এই 2022 থেকে 2025-এর মধ্যে এই 3 বছরে এই কোম্পানির প্রফিট আবার সেম লেভেলে পৌঁছে গেছে। মানে একটা টাইম প্রফিট এইভাবে উঠেছিল, আবার সেম লেভেলে এসে পড়েছে। তো এটা হচ্ছে এই কোম্পানির ফান্ডামেন্টালি একটা প্রবলেম। আর যেহেতু ফান্ডামেন্টাল প্রবলেম রয়েছে তাই এই কোম্পানির মধ্যে আমরা স্টক প্রাইসকে ফল হতেও দেখতে পাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে এই স্টকটা উঠবে কখন? সেম স্টোরি, যখন গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াবে। আলটিমেটলি গভর্নমেন্ট তো চাইছে যে কোল প্রোডাকশনের উপর আমরা খরচা কমিয়ে দিই, মানে কোল প্রোডাকশন যেগুলো কোল প্রোডাক্টস আমাদের আসছে সেগুলো আস্তে 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 কম করতে চাইছে, কারণ কোল হচ্ছে ফ্লোরেন্সিয়াল সম্পদ। এবার ইন ফিউচার এগুলো আলটিমেটলি চাহিদা তো রয়েছে, চাহিদা থেকে যোগান কমই রয়েছে, তো এই জন্য চাহিদা যোগানের সম্পর্ক অনুযায়ী এই কোম্পানি বাড়া উচিত। কিন্তু প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট এখন অবধি বিভিন্ন রিনিউয়েবল এনার্জির দিকে ফোকাস করছে। এবার কোল ইন্ডিয়াও যদি রিনিউয়েবল এনার্জির দিকে যেতে যেতে ফোকাস করে, যেটা ওরা করতে চাইছে, তাহলে কিন্তু এইসব কোম্পানি বাড়বে। আর তাছাড়া মেন যেটা যে এর যে গ্রোথ, দেখুন গ্রোথ স্টোরি কিন্তু আর ইন্ট্যাক্ট নেই। কারণ আপনি যেটা ডাবল ডিজিটে 2022, 2023 অব্দিও মোটামুটি একটা সিঙ্গেল ডিজিটের গ্রোথ মানে 10% ধারে কাছে পেয়েছিলাম, সেটা 2023-এর পর থেকে কন্টিনিউয়াসলি স্লো ডাউন হতে লেগেছে। প্রফিটও ভালো করছিল কিন্তু প্রফিটটাও স্লো ডাউন। এর ব্যাপার হচ্ছে যে এই স্লো ডাউন হওয়ার জন্য কোম্পানির উপর আরও একটা ইম্প্যাক্ট কী বলুন তো? দেখুন এখানে এমপ্লয়ি কস্ট, দেখুন এমপ্লয়ি কস্ট কিন্তু ফিক্সড রয়েছে। মনে রাখবেন আপনার কোম্পানিতে যে ওয়ার্কার্স করে কাজ করে তাদের তো কস্ট ফিক্সড, তাতে আপনার প্রোডাকশন বাড়ুক আর কমুক স্যালারি তো দিতে হবে, স্যালারি তো কমছে না। এমন নয় যে কোনো সময় প্রোডাকশন কমে গেল তো স্যালারি কমে গেল, প্রোডাকশন বাড়লো তো স্যালারি বাড়লো, তা তো নয়, স্যালারি ফিক্সড রয়েছে। তাই একটু যদি প্রোডাকশনের হেল্পফেল হয় আপনার কস্টিংয়ের উপরে কিন্তু এফেক্ট পড়ে যাবে, যে জন্য কোম্পানির স্টক প্রাইসের মধ্যে আমরা ফলও দেখতে পাচ্ছি। কারণ দেখবেন যে 29,000 কোটি টাকা থেকে বাড়তে বাড়তে এই কোম্পানিটা প্রায় 38,000 কোটি টাকায় চলে গেছিলো। কিন্তু আবার জুন কোয়ার্টার থেকে দেখুন 36,000, 31,000, আবার 36, আবার 37, আর 35, আবার 30-এ চলে গেছে। মানে আবার 36 থেকে 30-এ চলে এসেছে। মানে এমন কিছু গ্রোথ কিন্তু শো করতে পারেনি। 3 বছর আগে যে গ্রোথ দেখিয়েছে সেই গ্রোথ কিন্তু এখন দেখাতে পারছে না, কারণ 29,000 কোটি টাকা থেকে 38,000, মানে 10,000 কোটি টাকা বেড়েছে, কিন্তু সেখানে 36,000 কোটি টাকা থেকে 30,000, মানে 6,000 কোটি টাকা ডাউন হয়েছে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন ফল কেন হচ্ছে এসব কোম্পানির মধ্যে। তো এই ধরনের গ্রোথ থাকলে এইসব কোম্পানির মধ্যে টিকে থাকা একটু মুশকিল। তাই অবশ্যই আপনারা আপনাদের মতো ডিসিশন নিন। আমি কিন্তু কোনো রকম স্টকের বাইং বা সেলিং রেকমেন্ডেশন একদমই দিচ্ছি না। আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি, আমি আমার ফান্ডামেন্টাল ডিসকাশন আমি আপনার সাথে শেয়ার করছি অনলি ফর এডুকেশনাল পারপাস। তো আমাদের নেক্সট স্টক হচ্ছে সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। সেল অনেকেরই ফেভারিট একটা কোম্পানি এবং বিভিন্ন দিনের পুরনো কোম্পানি, অনেকে মাল্টি ব্যাগার রিটার্নও পেয়েছে, অনেকে আবার প্রচুর পরিমাণ লসও করে বসেছেন। কেন এরকম বলছি? কারণ হচ্ছে সেল হচ্ছে এমন একটা কোম্পানি যেটা হচ্ছে সাইক্লিক্যাল সেক্টর থেকে বিলং করে। কারণ এমন একটা সাইকেল আপনি দেখতে পাবেন এই কোম্পানির মধ্যে, যখন দারুণভাবে বাড়ছে আবার একটা সাইকেল দারুণভাবে কমবে। তাহলে আপনি যদি লক্ষ্য করেন এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট, আপনি জানেন নিশ্চয়ই যে সেল কোম্পানি কী করে, তাও ছোটো করে যদি বলে দেয়, সেল কোম্পানি ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টিল মেকিং কোম্পানি ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো এই কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট আপনি চেক করেন তাহলে দেখবেন যে 2022-এর দিকে লক্ষ্য করুন, 2 সেপ্টেম্বর 2022 2% বাড়ছিল, মাইনাসে বাড়ছিল। এবার ব্যাপার হচ্ছে 2023 অব্দি মাইনাসে ছিল কোম্পানির। আপনি যদি চার্টেও দেখেন এই সময় চার্টও ভালো লেভেলে পারফর্ম করেনি। কিন্তু আপনি যদি দেখেন জুন 2023 থেকে সেপ্টেম্বর 2023 অব্দি এই সময় কিন্তু দেখুন গ্রোথ দেখিয়েছে। আপনি দেখতে পাবেন যে এই সময় প্রফিটে 200 থেকে 1300 কোটি টাকায় প্রফিট চলে গেছে। স্টকের প্রাইসও দেখবেন এইভাবে বেড়েছে এই টাইমে।
কিন্তু আপনি আবারও লক্ষ্য করুন 2023 ডিসেম্বর 2023 আবারও নেগেটিভে গ্রোথ করতে লাগলো, একদম কন্টিনিউ কত গ্রোথ করলো, সেপ্টেম্বর অবধি নেগেটিভে গ্রোথ করলো। আপনি যদি দেখেন যে কোম্পানির প্রফিটও কিন্তু মাঝে একবার বেড়েছিল কিন্তু কমে গিয়ে 82 ক্রোরে চলে গেল, আবার 897 ক্রোর, মানে মোটামুটি স্ট্যাগন্যান্ট থেকে 82 89 মানে ভোলাটাইল ছিল। তো যতবার প্রফিট সেল কম বেশি হয়েছে, মানে যেই মাত্র প্রফিট ডাউন হয়েছে সেল ডাউন হয়েছে, স্টকের প্রাইস ডাউন হয়েছে, যেই মাত্র প্রফিট আপ হয়েছে সেল আপ হয়েছে, স্টকের প্রাইস আপ হয়েছে। আর আপনি যদি রিসেন্ট কোয়ার্টার্সও চেক করেন তো লাস্ট 4টে কোয়ার্টার দেখুন ওই 4% 4.5% করে বাড়ছিল, এখন 8% বেড়েছে। আর প্রফিট যদি লক্ষ্য করেন তার প্রফিট 800 থেকে 42 কোটি টাকায় চলে গেছিলো। এই টাইমে কিন্তু স্টক ফল করেছিল, কিন্তু আবারও দেখুন স্টকটা আবারও গ্রোথ ধরতে লেগেছে কন্টিনিউ, কিন্তু আবার দেখুন 419 কোটি টাকা। তাহলে কি দেখতে পাচ্ছেন, একবার বাড়ছে, একবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে। তো এই ধরনের কোম্পানি ইনভেস্টমেন্ট পারপাসের জন্য, লং টার্ম স্টোরির জন্য একদম ভালো নয়। আমি তো এই ধরনের কোম্পানি একদম পছন্দই করি না। আর আপনি যদি লং টার্ম স্টোরিও চেক করেন তা দেখেন মার্চে 2022 49% গ্রোথ, আবার মার্চে 2023 দেখুন 0% ধারে কাছে গ্রোথ, আবার মার্চে 2024 এখানেও দেখুন 1% ধারে কাছে গ্রোথ, আবার মার্চের 25 দেখুন মাইনাসে গ্রোথ। তো এই কোম্পানি যে লং টার্ম গ্রোথ তো বাড়বে, কোম্পানি গ্রোথই করতে পারে না। কোনোবার চরম গ্রোথ করে 49%, কোনোবার 0% গ্রোথ করে। তাহলে বুঝতে পারছেন তো কী ধরনের অবস্থা। তো যদি আপনি লং টার্মে কোনো স্টকের মধ্যে ওয়েলথ ক্রিয়েট করতে যান তো এই ধরনের স্টক একদম নয়। আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। আমাদের নেক্সট স্টক যেটা অনেকেরই ফেভারিট সেটা হচ্ছে RVNL। অনেকের ফেভারিটও হতে পারে, আবার অনেকে এই স্টক নিয়ে অনেক দুঃখেও রয়েছেন, কারণ এই স্টক তার টপ থেকে এখনও পর্যন্ত 50% ডাউনে পড়ে আছে। তাহলে কি কারণের পিছনে, তো চলুন ইন ডেপথ একবার ডিসকাস করি। দেখুন আপনি যদি লক্ষ্য করেন RVNL কী করে, রেল বিকাশ নিগম লিমিটেড, এটা মেনলি রেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের উপর কাজ করে। মানে রেলের যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, কোথায় লাইন নতুন বানানো হবে, কোথায় আবার নতুন করে রেল নিয়ে আসা হবে, কোথায় কী কী প্ল্যান রয়েছে নতুনভাবে, এই সমস্ত কিছু এক্সিকিউট করে। মেনলি রেলের ইলেকট্রিফিকেশনের কাজ করে, মেট্রো রেলের উপরে কাজ করে, আর আপনি নিউ লাইন্স, ডাবলিং লাইন্স এগুলোর উপর সব কিছুর উপর কাজ করে। মেনলি এখানে রেল রিলেটেড যত রকম কাজ রয়েছে সেগুলো RVNL করে, মানে যেহেতু বিকাশ নামটা রয়েছে তাই রেলের বিকাশ এরা করে। তো আশা করছি বুঝতে পারছেন আপনি। এবার ব্যাপার হচ্ছে আপনি যদি কোয়ার্টারলি রেজাল্টে চেক করেন তাহলে লক্ষ্য করুন যে এই স্টকটা ফল কবে থেকে করতে শুরু করেছিল, মোটামুটি জুন জুলাইয়ের কাছ থেকেই। তো জুন জুলাই দেখুন এই স্টকটা মোটামুটি কখনো বাড়ে কখনো কমে, মোটামুটি কম বেশি হয়, কিন্তু আপনি যদি দেখেন যে আগে এই স্টকটা ডাবল ডিজিটে গ্রোথ করেছিল, কোনো কোয়ার্টার খারাপও করেছিল। প্রফিটে যদি লক্ষ্য করেন তাহলে প্রফিটে দেখুন 300 কোটি টাকা থেকে বাড়তে 400 কোটি টাকায় পৌঁছে গেছে, 478 কোটি টাকা, মানে প্রায় 400 থেকে 500 ধারে কাছে, মানে 381 থেকে 478, খুব ভালো গ্রোথ করেছে। কিন্তু তারপরে জুন কোয়ার্টারে দেখুন কী শুরু হলো, জুন কোয়ার্টারে একদম ধরাশায়ী হলো স্টকটা। 6000 কোটি টাকা থেকে, মানে কোয়ার্টারে যদি চেক করেন 6000 থেকে 4000 দুম করে স্টকটা রেভিনিউ পড়লো। আর আপনি যদি ইয়ার অন ইয়ার চেক করেন তাহলে -26%, -1.28%, মাইনাস, আবার মাইনাস, কন্টিনিউয়াসলি মাইনাস। আর এই টাইমে প্রফিটটা দেখুন 400 থেকে দুম করে প্রফিটটা পড়লো 200-তে, তারপর দেখুন 287, 300, 400, 100, আবার দেখুন প্রফিট ডাউন। তার মানে কি, একটু বাড়ার চেষ্টা করছে ধুম করে পড়ছে, একটু বাড়ার চেষ্টা করছে দুম করে পড়ছে। আর লাস্ট কোয়ার্টারে যদি চেক করেন তাহলে একটু হলেও প্রফিট বেড়েছে, আর মোটামুটি সেল ওই 5%, মানে ওই পজিটিভে সেল ফাইনালি এসেছে। তো একটু হলেও আশার আলো যেন দেখতে পাওয়া যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যারা নতুন ইনভেস্টমেন্ট করবেন তারা কি করবেন, তাদেরকে আমি পরামর্শ দেবো যে ইনভেস্টমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন, কারণ এটা একটা কোয়ার্টারে গ্রোথ দেখিয়েছে। যদি অ্যাকচুয়ালি লং টার্ম গ্রোথ থাকতেই হয় আরও একটা কোয়ার্টার চেক করতে হবে আমাদেরকে। আর যারা অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা কি করবেন, তো চলুন আমরা এর লং টার্ম স্টোরি একবার দেখে নিই। লং টার্ম স্টোরি যদি দেখেন তো লাস্ট 3 বছরে এই স্টকটা এই রেভিনিউ এমন কিছু গ্রোথ করতে পারেনি, বরং লাস্ট মার্চের যে কোয়ার্টার ছিল লাস্ট 2025-এর সেখানে মাইনাসের রেভিনিউ গ্রোথ করেছে, এটাও খুব নেগেটিভ, ঠিক আছে। আর আপনি যদি ইনভেস্টার অ্যাক্টিভিটি চেক করেন তাহলে দেখবেন যে এফআইরা ওই সেপ্টেম্বর 2024-এর পর থেকে 5% থেকে কমিয়ে 4.66 করে নিয়েছে, যেটা নেগেটিভ, এবং ডিআইআরও 6.33 থেকে 6.39 করেছে, এটা কিন্তু ঠিকঠাকই বলা যেতে পারে। কিন্তু পাবলিক হোল্ডিং যদি চেক করেন তাহলে লাস্ট 3 বছরের পাবলিক হোল্ডিং 12% থেকে বাড়তে 16% এসেছে, এটাও কিন্তু একটা নেগেটিভ সাইন এসব স্টকের জন্য। মানে এবার দেখুন এই কোম্পানির প্রমোটার কি বলছে FY27-এ আমরা গ্রোথ করবো 10% রেভিনিউ, মানে আগামী 2 বছরের মধ্যে ওরা 10% রেভিনিউ গ্রোথ করবে। মানে এটা কোনো গ্রোথই নয়, 20% মিনিমাম রাখা দরকার, 20-30, কোনো কোম্পানি যদি ভালো হয় সে বলে 50-60% গ্রো করবো। ইভেন আমি দেখেছি যে কোনো কোম্পানি বলে নেক্সট ইয়ার 200% গ্রো করবো, কিন্তু এই কোম্পানি কি বলছে আমরা 2027 পর্যন্ত 10% গ্রোথ করবো। আশা করছি আপনি ফিউচারের ভিউ বুঝতেই পারছেন। আর এই ফিউচারের আউটলুকের জন্যই কিন্তু স্টক আগে থেকে হচ্ছে, কারণ আপনি জানেন যে অলরেডি স্টক মার্কেট ফিউচারকে ডিসকাউন্ট করে। আর আপনি যদি একটা আর্টিকেল পড়েন দেখুন এখানে কি লেখা আছে যে অ্যান এস্টিমেট অফ 60% অফ দ্য মেজর প্রজেক্টস আর কারেন্টলি ফেসিং ডিলেজ ডিউ টু চ্যালেঞ্জেস ইন অ্যাকোয়ারিং ল্যান্ড অ্যান্ড রিহ্যাবিলিটেশন, অ্যাফেক্টেড পপুলেশনস অ্যান্ড লিগাল কমপ্লেক্সিটিস, পাবলিক রেসিডেন্স অ্যান্ড প্রোলং টাইম ইন দ্য 12 to 18 মান্থস। প্রবলেম কি হচ্ছে যে RVNL এখন যে নতুন রেল লাইনগুলো বিছাবে, নতুন রেল লাইনে কাজ করবে, এর জন্য তো ল্যান্ড
অ্যাকোয়ার করতে হয়, তো ল্যান্ড অ্যাকোয়ার করাতে প্রবলেম চলে আসছে। দেখুন আমরা প্রজেক্ট তো ক্লিয়ার রয়েছে যে আগামী দিন আমি এই রাস্তা দিয়ে এরকম রেল নিয়ে যাব, কিন্তু রাস্তার যে মালিক মানে যেই ওখানে যে ল্যান্ড রয়েছে, কারোর ঘর বাড়ি রয়েছে, সেগুলো তো ভাঙতে হবে, তার মালিকরা দিতে চাইছে না। আর এটার জন্য লিগ্যাল কমপ্লেক্সিটি রয়েছে, কোথাও অলরেডি কেসেস চলছে। তো এই বিভিন্ন কেসের জন্য, বিভিন্ন রকম ডিলেজের জন্যই কিন্তু এই স্টকের মধ্যে আমরা নেগেটিভ পারফরমেন্স দেখতে পাচ্ছি, এবং এই পারফরমেন্স ইন ফিউচারে কন্টিনিউ করতে পারে যদি এই সিচুয়েশনও কন্টিনিউ হয়। যদি গ্রোথ করতে পারে, যদি রেভিনিউ গ্রোথ করতে পারে, প্রফিট গ্রোথ করতে পারে, তাহলে আমরা ইন ফিউচার একটু আশার আলো দেখতে পেতে পারি। এবারে মানে নেক্সট যে স্টক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল। তো চলুন ইরকন ইন্টারন্যাশনাল আমরা একবার দেখে নিই বিজনেস মডেলটা কী রয়েছে। দেখুন, ইট ডাইভার্সিফাইড দ্য প্রোগ্রেসিভলি সিন্স 1985 অ্যান্ড ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন PSU স্পেশালাইজিং ইন লার্জ অ্যান্ড টেকনোলজিক্যাল কমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অ্যান্ড ভ্যারিয়াস সেক্টর সাচ অ্যাজ রেলওয়েজ, হাইওয়েজ। তো গভর্নমেন্টের বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট রয়েছে সেগুলোর উপরে এদের কাজ করবো, সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে। আর আমরা জানি এই কোম্পানিতে তার টপ থেকে 50% ডাউন এখন চলছে। তাহলে এটা কিসের জন্য? তো চলুন এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আপনি চলে যদি আসেন তাহলে দেখবেন যে 2022 মানে সেপ্টেম্বর 2022 থেকে কন্টিনিউয়াসলি ডিসেম্বর 2023 অবধি এই কোম্পানিটা ডাবল ডিজিটে গ্রোথ করেছিল, এখন 46, 33, 28, 38 এরকম গ্রো করেছিল। তারপরে 2024 থেকে দেখুন গ্রোথ কিন্তু একদম ডাউন। কী হয়েছে? একবার পজিটিভে মোটামুটি স্ট্যাগনেন্ট গ্রোথ করেছে, তারপর দেখুন নেগেটিভে, কন্টিনিউয়াসলি নেগেটিভ। এবং নেগেটিভ এমন নয় যে 0% ধারে কাছে নেগেটিভ, একদম -17, -18, -10, -10, -21, -19, মানে গ্রোথই করতে পারছে না। এখানে দেখুন কী ঘটনা, 3700 কোটি টাকা থেকে ডাইরেক্টলি 2200, 2400, 2600 একটু বেড়েছে, 3400, 1700, একদম হাফ হয়ে গেল, আবার 1900। তো এইরকম চলছে। আর আপনি যদি এখানে নেট প্রফিটও দেখেন যে 174 থেকে বাড়তে বাড়তে 247 গেছিলো, এখানে দেখুন কমতে শুরু করে দিয়েছে, 224 থেকে কমতে কমতে 137-এ চলে আসছে। কী রকম অবস্থা তাহলে বুঝতে পারছেন। আর আপনি জানেন যে রেভিনিউ আর প্রফিট গ্রোথ না করলে স্টকের গ্রোথও থাকবে না। আর এই গ্রোথও কবে আসবে? গভর্নমেন্ট যখন স্পেন্ডিং বাড়াবে। আমি বারবার গভর্নমেন্টের কথা কেন বলছি? কারণ এই সমস্ত স্টেকটার ডাইরেক্টলি লিঙ্কড উইথ দ্য গভর্নমেন্ট এক্সপেন্সেস। কারণ গভর্নমেন্ট যদি এক্সপেন্স বাড়ায় তাহলে এইসব সেক্টর অটোমেটিকলি প্রাইস গ্রো করবে। তখন মানুষদের মধ্যে আবার ফোমো চলে আসবে যে নে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়িয়েছে, বাজেট বাড়িয়ে দিয়েছে, চলো ইনভেস্ট করি। কিন্তু যদি স্পেন্ডিং না বাড়ায়, এরকমভাবে যদি গভর্নমেন্ট বাজেট অ্যালোকেট করতে থাকে, তাহলে এইসব কোম্পানি আরও বেশি পতন কিন্তু আমরা দেখতে পারি। আর আপনি যদি লং টার্ম স্টোরি চেক করেন তাহলে দেখবেন লং টার্ম স্টোরিও লাস্ট 2 বছরের মধ্যে দেখুন 40%, 20% মাইনাসে চলে গেছে, মানে এক বছর মাইনাসে গ্রোথ করেছে 14%, যেটা খুব 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 বেশি নেগেটিভ। তো চলুন নেক্সট আমরা যে স্টক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। আমরা অলরেডি জানি যে এই কোম্পানি কী তৈরি করে, তো চলুন তাও একবার ছোট্ট করে ডিসকাস করেই নিই। যদি আমরা দেখি যে হ্যাল এখন কী করে, হ্যালের বিজনেস মডেল যদি দেখেন, হ্যাল ইজ দ্য বিজনেস ম্যানুফ্যাকচারিং অফ এয়ারক্রাফট, হেলিকপ্টার অ্যান্ড মেনটেন্স অফ হেলিকপ্টার, এগুলো। তো অ্যাকচুয়ালি এয়ারক্রাফট, হেলিকপ্টার কিন্তু আমার আপনার জন্য বানায় না, বানায় কার জন্য? আমাদের ডিফেন্স সেক্টরের জন্য। আপনি অলরেডি জানেন যে হ্যাল কোম্পানি বিভিন্ন রকম ফাইটার জেটস রয়েছে, যেমন ধরুন তেজাসের ফাইটার জেটস, তেজাস MK1, MK2, MK3-র উপরও কিন্তু কন্টিনিউয়াসলি গভর্নমেন্ট কাজ করছে, হ্যাল কোম্পানি কাজ করছে, এবং এর জন্য তারা নতুন নতুন অ্যাসেম্বলি লাইনও বানাচ্ছে। তো হ্যাল কোম্পানি যদি আপনি লক্ষ্য করেন তাহলে হ্যাল কোম্পানি খুব বেশি ভোলাটাইল। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে মোটামুটি জুন জুলাই থেকে কারেক্ট করেছিল প্রায় ওই 45%, 50%-এর ধারে কাছে। কতদিন অবধি ক্র্যাশ করেছিল? ওই মোটামুটি ফেব্রুয়ারি মাস অবধি ক্র্যাশ করেছিল। কিন্তু তারপরে এই স্টকটা আবারও বাড়তে লাগে, আবারও বেড়ে একটা মোটামুটি পজিশনে এসেছে। আপনি যদি তার টপ থেকে আবার চেক করেন তাহলে এই মুহূর্তে ওই কোম্পানিটা এমন নয় যে বিরাট রিটার্ন দিয়েছে এই লাস্ট 3 বছরে, এখনও পর্যন্ত 16% মাইনাসেই আছে। মানে যারা টপে কিনেছিলেন তারা এখন অবধি নেগেটিভেই রয়েছেন, এমন নয় যে পজিটিভ এসেছে। কিন্তু এই কোম্পানি আপনাদেরকে 4x, 5x অবধি মাল্টিব্যাগার কিন্তু রিটার্নও একটা টাইম দিয়েছে যারা খুব বেশি বটমে ইনভেস্ট করেছে। চলুন আমাদেরকে এই জন্য যেতে হবে একবার কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে। দেখুন কোয়ার্টারলি রেজাল্টে আপনি যদি চেক করেন তাহলে দেখবেন যে তাদের পিক করেছিল কত, এই কোম্পানিটা মোটামুটি 6%, 7% বাড়ে, মানে 18% অবধি পিক করেছিল। কিন্তু দেখুন মার্চে 2024-এর পর থেকে, মানে জুনে 2024 থেকে 18% কমতে লাগলো, 11%, 6%, তাহলে এখানে কমলো। তাহলে এই দুটো কোয়ার্টার দেখবেন এই স্টকটা প্রাইস কন্টিনিউয়াসলি ফল করেছিল। আর আপনি যদি রেভিনিউ দেখেন তাহলে 4000 কোটি টাকা থেকে দুম করে রেভিনিউ পড়লো একদম 1400 কোটি টাকা ডাউন। হাইয়েস্ট রেভিনিউ করেছিল কখন? মার্চে 2024-এ, মানে এটা ছিল পিক রেভিনিউ পয়েন্ট। মনে রাখবেন যে কোনো কোম্পানি নর্মাল রেভিনিউ করতে করতে হঠাৎ করে একটা পিক রেভিনিউ নিয়ে এলো, মানে বিরাট বড় রেভিনিউ করলো, যে তারপরের মাসেই আবার নর্মাল রেভিনিউ হয়ে গেল। তাহলে কি হবে জানেন? তাহলে স্টক প্রাইসটা উপর থেকে দুম করে নিচে পড়বে। আর সেই জিনিসটা আমরা হ্যালের ক্ষেত্রেও দেখেছি। দেখুন হ্যালের মেনলি ফোকাস কি, যে কোম্পানি এক্সপেক্ট দ্য রেভিনিউ গ্রোথ 7 to 8%। কারণ এই কোম্পানির আপনি যদি বিভিন্ন নিউজ চ্যানেল দেখেন, বিভিন্ন আর্টিকেল পড়েন, তা দেখবেন যে হ্যাল কোম্পানি যেই প্রোডাকশন তাদের রয়েছে সেটা খুব বেশি স্লো ছিল। মানে আমাদের যে এয়ার চিফ মার্শালও ছিল সেও কিন্তু হ্যাল কোম্পানির খুব বেশি দুর্নাম করেছে।
of HA, which is very, very wrong thing to happen. মানে একটা ফাইটার জেট দীর্ঘদিন ধরে পড়েই আছে, বানাতেই পারছে না কেন? অ্যাসেম্বলি লাইনে প্রবলেম ছিল। কারণ ধরুন ইঞ্জিন একটা দেশ থেকে আনে, ইঞ্জিন আমেরিকা থেকে আনে, বাকি প্রোডাক্টস রাশিয়া থেকে আনে, বাকি নিজের দেশে কিছু প্রোডাক্টস বানায়। এই সব মিলিয়ে মিশিয়ে করতে গিয়ে কোনো দেশের মধ্যে কিছু ঝামেলা চলছে, কোথাও ডিলে হচ্ছে, এই ধরনের ডিলে হচ্ছে প্রজেক্টের মধ্যে। মানে যেহেতু এর মধ্যে বিভিন্ন দেশ ইনভলভ রয়েছে, ডিলে হওয়ার কারণে শুধুমাত্র এরা প্রোডাক্টস বানাতে পারছে না, তাই এই কারণে এদের রেভিনিউ প্রফিট ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে ফাইটার জেটের চরম পরিমাণ রিড রয়েছে, হেলিকপ্টারের চরম পরিমাণ রিড রয়েছে, কিন্তু এই কোম্পানিটা সেটা প্রোভাইডই করতে পারছে না। এর জন্য রিসেন্টলি একটা নিউ অ্যাসেম্বলি লাইনও এরা বানিয়েছে, কিন্তু তার সত্ত্বেও রেগুলারিটি নেই, মানে ডিলে হচ্ছে প্রজেক্টের মধ্যে, যার জন্য আপনি এরকম দেখতে পাচ্ছেন। মানে কন্টিনিউয়াসলি গ্রোথ ফেজে কিন্তু নেই, তাই তো বলছে 7 থেকে 8% গ্রোথ করবো। এবার ব্যাপার হচ্ছে আপনি যদি আবার কোয়ার্টারলি রেজাল্টে চেক করেন, আবার দেখবেন যে ডিসেম্বর 2024 থেকে মার্চ 2025 আবার ডাউন হয়ে গেছে। আবার যদি দেখেন জুন 2025 থেকে সেপ্টেম্বর 2025 আবার আপ আছে 10% বাড়লো, আবার 10% বাড়লো। আর আপনি এখানে দেখুন যে প্রফিটটা এখানে 3,900, এখানেও একটা পিক প্রফিট করেছিল, সেখান থেকে আবার 1300 কোটি টাকা, 1600 কোটি টাকা। আপনি যদি স্টকের চার্টে গিয়ে চেক করেন যে লাস্টের 2 কোয়ার্টার কিন্তু এই স্টকটা একটু হলেও বেড়েছে। কেন? কারণ রিসেন্টলি তার প্রফিটকে হোল্ড করছে, সেলকেও হোল্ড করছে, এটা কিন্তু একটা পজিটিভ নিউজ। আর লং টার্ম স্টোরি যদি দেখেন, তো লং টার্ম স্টোরি দেখুন লাস্ট 1 বছরে স্টকটা এমন কিছু বাড়েও নি যে কারণে আপনি রিটার্নও পাননি। দেখুন লং টার্মে স্টক বাড়ছে কি কমছে এটা কিন্তু লং টার্ম স্টোরিই বলে দেবে, আর তার জন্য আপনাদেরকে শর্ট টার্ম কোয়ার্টারলি রেজাল্ট চেক করতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি। আর যদি ইনভেস্টারও চেক করেন তাহলে ইনভেস্টারও ঠিকঠাক লেভেলে রয়েছে। এবার ব্যাপার হচ্ছে এর মধ্যে আমার ভিউ কি? আমার ভিউ হচ্ছে স্টক রিসেন্ট কোয়ার্টারে ভালো পারফর্ম করতে শুরু করেছে। মানে লাস্ট যদি 2 কোয়ার্টার চেক করেন, আমি সবসময় বলেছি 2 কোয়ার্টার দেখবেন, দেখুন 10%, 10.9% পারফর্ম করতে লেগেছে, মানে তার আবার গ্রোথ ফিরিয়ে আনতে শুরু করে দিয়েছে। এমন নয় যে একটা কোয়ার্টার ভালো করলো তো পরেরটা খারাপ করলো, আবার দেখুন এখানে একটা কোয়ার্টার ভালো করেছে পরেরটা খারাপ করেছে, এইরকম কিন্তু হয়নি। এই যে জুন 2025 আর সেপ্টেম্বর 2025 এই 2 কোয়ার্টার দেখুন একটু এক্সেপশনাল বাকি কোয়ার্টারের থেকে, 2 কোয়ার্টার একটু ভালো করতে শুরু করে দিয়েছে, মানে স্টকের মধ্যে গ্রোথ ফেজ কিন্তু আবার আসতে শুরু হয়ে গেছে। এবার একটা জিনিস দেখার পালা যে এই গ্রোথ স্টোরিটা কি স্টকের প্রাইসের উপর ইম্প্যাক্ট ফেলবে কি ফেলবে না। হোপফুলি আমি এক্সপেক্ট করছি যে এরকম যদি গ্রোথ সাস্টেন করে তাহলে স্টকটাও কিন্তু প্রাইস আমাদেরকে ভালোভাবে বাড়তে দেখাতে পারে, কিন্তু যদি আবার গ্রোথ ডাউন হয়ে যায় তাহলে প্রাইসও ডাউন হবে। কিন্তু অলরেডি 2 কোয়ার্টার দিয়ে দিয়েছে যে গ্রোথ স্টোরি ইনট্যাক্ট রয়েছে, তাহলে দেখা যাক কি করছে আগামী দিনে। তো এটার ফান্ডামেন্টাল আমার একটু হলেও বেটার লাগছে বাকি সরকারি কোম্পানির তুলনায়, কারণ এই একমাত্র কোম্পানি যে পরপর 2 কোয়ার্টার পজিটিভ গ্রোথ দেখিয়েছে এবং প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথ এখানে দেখিয়েছে, যেটা কিন্তু একটু ভালো সাইন হিসাবে মনে করতে পারি আমরা। তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। এবার আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল স্টক ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি যে আপনারা এখন রেগুলার ভিডিওতে লাইক করছেন, কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। দেখুন আপনার একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। আর আপনারাও যে কমেন্টে লেখেন, যেরকম আমাকে ফিডব্যাক দেন, সেই ফিডব্যাকগুলোতে আমি কিন্তু ভিডিও নিয়ে আসি। আর আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের ফিডব্যাকের উপরেই বানানো, তাই প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব কিন্তু আমাকে মোটিভেশন দেবে এবং এই চ্যানেলকেও গ্রোথ করতে অনেক বেশি হেল্প করবে। প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল স্টক হচ্ছে ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তো ONGCর গ্রোথ স্টোরি কেমন রয়েছে চলুন একবার দেখি। ONGC যদি আপনি চেক করেন তাহলে মোটামুটি জুলাই আগস্ট থেকে কিন্তু নেগেটিভে কারেক্ট করেছে। এবার আপনি যদি ONGCর গ্রোথ স্টোরি দেখেন তাহলে দেখবেন যে 2022 সেপ্টেম্বর 2022 থেকে ONGC 38%, 16%, 5% মাইনাসে গ্রোথ করেছে, মানে এই টাইমটা মাইনাসে গ্রোথ করেছে। কিন্তু আপনি যদি প্রফিট দেখেন তা 6,000, 16,000, 6,000 থেকে বাড়তে বাড়তে কন্টিনিউয়াসলি এই সময় 10,000, 11,000 অবধি চলে গেছে। তাহলে দেখুন প্রফিট কিন্তু বেড়েছে, মানে গ্রোথ স্ট্যাগনেন্ট হয়ে গেছে, গ্রোথ একটু ডাউন হয়ে গেছে, কিন্তু প্রফিট বেড়েছে। তাই আপনি স্টক প্রাইসের মধ্যে যদি যান তা দেখবেন যে স্টক প্রাইসও বেড়েছে, কন্টিনিউয়াসলি বেড়েছে, কারণ প্রফিট বা রেভিনিউয়ের মধ্যে একটা না একটা বাড়তে হবে, বেড়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে জুন কোয়ার্টার থেকে দেখুন, জুন কোয়ার্টারেও কিন্তু এই গ্রোথ 4% থেকে 3% কমে গেছে। দেখুন 3% থেকে আবার 7%, আবার মাইনাস কন্টিনিউয়াসলি মাইনাসে গ্রো করছে। কিন্তু এখানে দেখুন প্রফিট দেখুন 11,000 কোটি টাকা থেকে প্রফিট কমতে কমতে 9,000, 9,800, 9,700, 8,000, 11,000, আবার 12,000, একটু প্রফিট লাস্ট 2 কোয়ার্টার বেড়েছে। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে জুন কোয়ার্টার থেকে শুরু করে কন্টিনিউয়াসলি এই যে আপনি মার্চের কোয়ার্টারটা দেখতে পেলেন, এই টাইমে গ্রোথও নেগেটিভ আবার প্রফিটও নেগেটিভে গ্রোথ করছে। তাহলে এই দুটো দিক দিয়েও কিন্তু কোম্পানির উপর এফেক্ট ফেলছে এবং স্টক প্রাইসেও কিন্তু আমরা একটা ডাইরেক্ট এফেক্ট দেখতে পাচ্ছি। কিন্তু লাস্ট 2 কোয়ার্টারে কোম্পানি নেগেটিভে গ্রোথ করছে অবশ্যই, কিন্তু তার প্রফিট কিছুটা হলেও বেড়েছে, এটা কিন্তু একটা ছোট্ট হলেও পজিটিভ সাইন। আর আপনি যদি দেখেন লাস্ট 2 কোয়ার্টারে তার কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু বাড়িয়েছে, এটাও কিন্তু একটা পজিটিভ সাইনের মধ্যে ধরা যেতে পারে। কিন্তু এবার আপনি বলবেন যে অলরেডি আমরা হ্যালের মধ্যে দেখলাম যে 2 কোয়ার্টার যদি একটু ভালো করে তাহলে ভালো বাড়লো। ব্যাপার হচ্ছে হ্যালে 2 কোয়ার্টারে রেভিনিউ বেড়েছিল, প্রফিটে বেড়েছিল, কিন্তু এই ONGC কোম্পানিতে হ্যালের মতো নয়। ONGC কোম্পানিতে আপনি দেখতে পাচ্ছেন যে রেভিনিউ ডাউন রয়েছে
কিন্তু প্রফিট একটু হলেও বেড়েছে, যেটা মার্জিনালি ভালো, তাও খুব একটা ভালো বলা যায় না। কিন্তু তাও আমি যদি এটাকে ভালোই ধরে নিই, তার সত্ত্বেও স্টক প্রাইস কেন ফল করছে, বাড়ছে না কেন স্টকটা? কিছুটা হলেও তো বাড়া উচিত ছিল। এর পিছনে একটা ক্রুশিয়াল রিজন রয়েছে, যেটা কিন্তু এর ফান্ডামেন্টাল বলবে না আপনাকে, একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ আপনাকে ভাবতে হবে। কি বলবে চলুন দেখি। দেখুন, আপনি যদি দেখেন Q2 এর রেজাল্ট, তাহলে দেখবেন Q2 FY26 ক্রুড অয়েল রিয়েলাইজেশন কি হয়েছিল, যে ক্র্যাশ টু USD $67 ফ্রম $78, মানে যেটা ক্রুড অয়েলের প্রাইস $78 চলছিল, সেখান থেকে ক্রুড অয়েলের প্রাইস ডাউন হয়েছে। এবার আপনি বলবেন ক্রুড অয়েলের প্রাইস ডাউন হয়েছে তো খুব ভালো জিনিস, অয়েলের দাম যত কমে তত তো ভালো হয়, তাই না? ভালো তো হয় সাধারণ মানুষের জন্য, কিন্তু যে কোম্পানি সেই অয়েল নিয়েই বিজনেস করছে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যে কোম্পানির নামের মধ্যেই লেখা আছে, সেই কোম্পানির জন্য কী করে ভালো? কারণ এখানে ক্রুড অয়েলের প্রাইসই 14% ডাউন হয়েছে, আর সেটার জন্যই কী হয়েছে, ক্রুড অয়েল রিপ্রেজেন্ট 60% প্লাস অফ ONGC রেভিনিউ বেস, মানে ONGC ক্রুড অয়েল সেল করেই সব থেকে বেশি রেভিনিউ করে। এভরি $10 per barrel চেঞ্জ ট্রান্সলেটস টু অ্যাপ্রক্সিমেটলি 5,000 crore অ্যানুয়াল প্রফিট ইম্প্যাক্ট। তার মানে কি, যেমন যেমন ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, সেরকম ওপর এই কোম্পানির প্রফিটের উপর ইম্প্যাক্ট ফেলছে। দ্য সাস্টেন্ড অয়েল প্রাইস উইকনেস ফ্রম $100 to $66 has compressed ONGC's core profitability severely। তাহলে আপনি যদি লক্ষ্য করেন একটু ক্রুড অয়েলের প্রাইসটার দিকেও, তা দেখবেন ক্রুড অয়েলের প্রাইসও যেমন যেমন কমছে, ONGC শেয়ার প্রাইসও তেমনই কমছে। কারণ যখন ক্রুড অয়েলের প্রাইস বাড়ে, তখন পার ব্যারেল এদের একটু প্রফিট হয়ে যায়, কিন্তু যখন ক্রুড অয়েলের প্রাইস কন্টিনিউয়াসলি কমতে থাকে, তাহলে এদের কিন্তু লস হয়ে যায়। কারণ যেই ক্রুড অয়েলটা অলরেডি ছিল মজুত করা, সেটা বেশি দামে কেনা ছিল এবং সেটাকে কম দামে সেল করতে হচ্ছে। কিন্তু ধরুন মজুত করা কম দামে রয়েছে, বেশি দামে যদি সেল করে, তাহলে অবভিয়াসলি সেটা ভালো জিনিস। তাহলে এটাও কিন্তু একটা বড় মাত্রায় ইম্প্যাক্ট ফেলছে। আর আপনি যদি দেখেন যে Q2 2026-এর যে প্রফিট, সেটাও ডিক্লাইন হয়েছে 18% ডিসপাইট অফ মার্জিন এক্সপেনশন, মানে মার্জিন বাড়া সত্ত্বেও প্রফিট, ওভারঅল প্রফিট একটু হিট নিতে হয়েছে এই কোম্পানিকে। আর আপনি যদি এই কোম্পানির আপনি যদি ইনভেস্টার চেক করেন, তাহলে ইনভেস্টার দেখবেন ভালোই আছে, খারাপ খুব একটা নেই, 7% থেকে 6.98, এটাও খুব একটা কমেনি। DIও ঠিক আছে, মানে এর যে খুব বেশি পাবলিক হোল্ডিং রয়েছে, খুব বেশি ফান্ডামেন্টাল প্রবলেম রয়েছে তা নয়, মেনলি ক্রুড অয়েলের সাথে ডাইরেক্টলি লিঙ্কড। যেমন বাকি কোম্পানি আমরা দেখলাম যে সরকারের সাথে ডাইরেক্টলি লিঙ্কড, এই কোম্পানিটা আবার ক্রুড অয়েলের সাথে ডাইরেক্টলি লিঙ্কড, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ তারা রেভিনিউ জেনারেট করে। তো এবার প্রশ্ন হচ্ছে, কখন এই কোম্পানিটা শেয়ার প্রাইস বাড়বে? যখন ক্রুড অয়েলের প্রাইস একটু বাড়বে, আর কিংবা স্ট্যাগনেন্ট থাকবে তাতেও কোনো প্রবলেম নেই, কারণ আলটিমেটলি মজুত তো শেষ হবে একদিন, এবার নতুন মজুতের উপর তারা বিজনেস করবে। কিন্তু মেনলি যখন বাড়বে কখন? যখন আপনার রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। আমি এক কথা বলে বলে আপনাদেরকে বিরক্ত করে দিলাম আমি জানি, কিন্তু স্টক মার্কেটের মধ্যে রেভিনিউ আর প্রফিটের দিকে বিশেষ নজর রাখুন, কারণ এটাই হচ্ছে মেন ফান্ডামেন্টাল কি মেট্রিক্স। দেখুন, আমি সব ফান্ডামেন্টাল পড়ে পড়ে কিন্তু আপনাকে বলছি না, আমি মেনলি ফোকাস করছি রেভিনিউ আর প্রফিটের উপর, কারণ আপনিও প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন যে কতটা বেশি পরিমাণ রেভিনিউ আর প্রফিট স্টক মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট ফেলে। তাহলে আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। আজকের ভিডিওতে আমরা 7টা গভর্নমেন্ট কোম্পানি অ্যানালাইজ করলাম এবং আমাদের ভিউ, আমাদের স্টাডি আপনার সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভিউ একদম ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই ভিডিওটা বানাতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। দেখুন, অনেক বেশি রিসার্চ করার পরে একটা ভিডিও তৈরি হয়, ভিডিওর পিছনে অনেক পরিশ্রম থাকে, তাই একটু হলেও আমি যদি আপনার লাইফে ভ্যালু এডিশন করতে পারি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না। আর যারা এখনও অবধি আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেননি, এখনই যান, দেরি করবেন না, একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং ইনভেস্টমেন্ট শুরু করুন। আপনারা অনেকে অ্যাকাউন্ট খোলেন কিন্তু ইনভেস্টমেন্ট স্টার্ট করেন না। দেখুন, আমার উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে ফাইন্যান্সিয়ালি ফ্রি বানানোর, তাই এখনই যান, ইনভেস্টমেন্ট শুরু করুন। মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, কারণ আপনি যখন স্টার্ট করবেন তখন আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে। তাই একদম ডেসক্রিপশনের পিন কমেন্ট থেকে আজই অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিন। আর যারা চান যে আমি আপনাদের স্টকগুলো নিয়েও নেক্সট ভিডিওতে ডিসকাস করি, এখনই যান, কমেন্টে লিখুন যে কোন স্টক নিয়ে আপনি ডিসকাস করতে চাইছেন এবং কী কারণে ডিসকাস করতে চাইছেন সেটাও লিখবেন। শুধু স্টকের নাম লিখবেন না, কী কারণে চাইছেন যে সেই স্টকটা নিয়ে ডিসকাস করি, তার পিছনে কী লজিক রয়েছে, যে কেন সেটা ডিসকাস করা প্রয়োজন, সেটাও কিন্তু আপনি নিচে কমেন্টে লিখুন। কারণ আপনার কমেন্ট দেখে বাকিরা যদি বোঝে যে এটাতে ডিসকাস করা সত্যিই উচিত, খুব ইম্পর্টেন্ট, তাহলে বাকিরা লাইক করবে এবং লাইক করলে যেই কমেন্টের মধ্যে সবথেকে বেশি লাইক থাকবে আমি সেখান থেকে স্টক পিক করব এবং এরকমই আরও ভিডিও নিয়ে আসবো। আর এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা কি চান যে আমি এরকমই রেগুলার ভিডিও নিয়ে আসি? একদম সেটাও কমেন্টে লিখে জানান। অনেক ধন্যবাদ।